জয়গুরু। আজকে ওই চলার সংকেত চ্যাপ্টার থেকে পরের অংশ আমি পাঠ করব এবং ব্যাখ্যা করার চেষ্টা করব। ঠাকুর লিখছেন, তুমি অন্যের নিকট যেমন পেতে ইচ্ছা করো, অপরকেও তেমনই দিতে চেষ্টা করো। এমনতর বুঝে চলতে পারলেই যথেষ্ট। আপনি সবাই তোমাকে পছন্দ করবে, ভালোবাসবে। আবার পড়ছি, তুমি অন্যের নিকট যেমন পেতে ইচ্ছা করো, অপরকেও তেমনই দিতে চেষ্টা করো। এমনতর বুঝে চলতে পারলেই যথেষ্ট। আপনি সবাই তোমাকে পছন্দ করবে, ভালোবাসবে। ইংরেজিতে এরকম, ট্রাই টু গিভ আদার্স as you desire to have from others. To proceed with this understanding, much is enough. Everyone will like you and love you spontaneously. আবার বলছি, try to give others as you desire to have from others. To proceed with this understanding, much is enough. Everyone will like you and love you spontaneously. প্রথমেই বলি, এই অংশের মাধ্যমে বা এই কথার মাধ্যমে ঠাকুর যেটি বলতে চেয়েছেন তার বার্তাটি আমি যেমনটা বুঝেছি সেটা হচ্ছে এই, যে মানুষের কাছ থেকে, জানি না শুধু মানুষ কিনা, হয়তো সমস্ত অস্তিত্বের কাছ থেকে, তা প্রাণী হতে পারে, উদ্ভিদ হতে পারে, এমনকি নদী, পাহাড়, সমুদ্রও হতে পারে, এই প্রতিটি অস্তিত্বের কাছ থেকে কিভাবে প্রেম, ভালোবাসা, সহানুভূতি, ভালো লাগা এগুলি আদায় করে নেওয়া যায়, তারই তুক বা তারই সুলুক সন্ধান দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই কথার মাধ্যমে। আমার মনে পড়ে ঠাকুর আমরা দেখছি আলোচনা প্রসঙ্গে একদিন দেখছি যে ঠাকুর বলছিলেন যে কার সাথে কেমন ব্যবহার করব এইটা নিয়ে আমার খুব একটা দ্বন্দ্ব ছিল, মানে দোলাচলে ছিলাম। কিন্তু একদিন স্কুলে রিডার্স ডাইজেস্ট পড়তে গিয়ে দেখলাম সেখানে লেখক লিখছেন বা সেখানে লেখা রয়েছে, ডু আনটু আদার্স অ্যাজ ইউ লাভ টু গেট ফ্রম আদার্স। অনেকটা এরকম, ডু আনটু আদার্স অ্যাজ ইউ লাভ টু গেট ফ্রম আদার্স। বলছেন তখনই সমাধান মিলে গেল। হ্যাঁ, এই হচ্ছেন ঠাকুর অনুকূলচন্দ্র। আমার মনে হয় এটাই শ্রেষ্ঠ বিচার। আমরা আদালত কক্ষে বিচারককে দেখি, অনেক প্রথিতযশা বিচারককে আমরা দেখেছি বা দেখি, তারা শুধু আইন দিয়ে বিচার করেন না, মস্তিষ্ক দিয়ে, হৃদয় দিয়েও বিচার করেন, দুটো দিয়েই বিচার করেন। তো ঠাকুর অনুকূলচন্দ্র এই যে বিচারটি দিলেন, যে বিচারের মাধ্যমে আমরা অন্যের সাথে কেমন ব্যবহার করব, কেমন কথা বলবো, কেমন ডিলিংস করব, এইটা কিন্তু ঠাকুর বলে দিলেন কি খুব সহজ ভাষায়, অত্যন্ত সহজ এবং এত মানে কি বলবো, মানে বিজ্ঞানজনচিতভাবে। কারণ বলছেন তুমি অপরের নিকট যেমন পেতে ইচ্ছা করো তেমনই অন্যকে দিতে চেষ্টা করো, শুধু এইটুকু, নাথিং এলস ইজ রিকোয়ার্ড, জাস্ট এইটুকু। হ্যাঁ, অ্যাজ ইউ ডিজায়ার টু গেট ফ্রম আদার্স, জাস্ট গিভ দ্যাট ইজ এনাফ। দিস আন্ডারস্ট্যান্ডিং ইজ মাচ, এইটাই যথেষ্ট। এখন আমরা পারি না, কিন্তু আর সত্যি কথা বলতে এইটুকু যদি পারতাম, জাস্ট এইটুকু, তাহলে জীবন যুদ্ধে হাফ অফ দ্য ব্যাটল ইজ ওয়ান, তাহলে কিন্তু অর্ধেক যুদ্ধই জয় করা হয়ে যেত, এই জীবন যুদ্ধে হয়ে যেত। সমস্যা হচ্ছে না তো, দেখছেন না আজকাল, দেখুন কত বাস্তব। আজকালকার দিনে ভাষা সন্ত্রাস, বিশেষ করে রাজনৈতিক দলের মানে মানুষের মধ্যে, বিভিন্ন দলের যারা প্রতিভু বা যারা প্রতিনিধি বা যারা সমর্থক বা যারা নেতা বা নেত্রী, তাদের ভাষার সন্ত্রাস দেখুন, এমন ভাষা বলছে যে অন্তরাত্মা পর্যন্ত কেঁপে যাচ্ছে। দেখুন ভাষা সন্ত্রাস, এটাকে তো কোনোভাবে অস্বীকার করতে পারি না আমরা, তাই না? এবং শুধু তাই নয়, ভাষা সন্ত্রাসের জন্য এমনকি ডিফেমেশন কেস হয়ে যাচ্ছে, হ্যাঁ, লায়াবেল স্যুট হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে কি না, মানহানি হয়ে যাচ্ছে, মানহানির মকদ্দমা হচ্ছে, অনেক কোটি টাকার মানহানি মকদ্দমা ঠুকে দেয়। এবার এটাও বলছে মানুষ যে কি
তোমার যদি গায়ে লেগে থাকে তো তুমি মামলা করো, কোর্টে যাও, এই ধরনের কথাবার্তা। এবং অনেকে কোর্টে যাচ্ছে। এই যে ডিফেমেশন কেস শুনেছি, এই কেস সহজে মানে এক্সপিডাইট হয় না, যা শুনেছি। যারা উকিলবাবু তারা ভালো বলতে পারবেন, দে নো বেটার দেন মি। এবং এই প্রসঙ্গে আমি যে আলোচনা করছি, আপনারা কমেন্ট বক্সে সেটা জানাবেন, হ্যাঁ, এই কথাগুলো ঠিক কিনা। কারণ হোয়াট এভার যেটুকু শুনি সে তার থেকে বলছি আর কি। হ্যাঁ, কাজে মাই আন্ডারস্ট্যান্ডিং ইজ লিমিটেড। হ্যাঁ, তো যাই হোক, যে শুনি যে ডিফেমেশন কেস বা লায়াবল সুইট চট করে এক্সপিডাইট হয় না। কারণ কি বিচারকই বা কী সমাধান দেবেন? কেউ হয়তো কারোর সম্পর্কে খারাপ কথা বলেছে, এখন সে বলবেন না আমি এই সেন্সে বলিনি, আমি ওই সেন্সে বলিনি, নানা রকমের ডিফেন্স করতে শুরু করবে। কিন্তু কথা হচ্ছে ভাষা সন্ত্রাস যে আছে তাতে তো কোনো সন্দেহ নেই, এটা আমরা দেখছি, হামেশাই দেখছি। এবং অহেতুক আমরা অন্যায়ের সৃষ্টি করছি ফর নাথিং। কিন্তু এই যে বাক সংযম করতে পারছি না, তাই জন্য ঠাকুর বারবার বলছেন যে অন্যের নিকট তুমি যেমন পেতে ইচ্ছা করো তেমনই দিতে চেষ্টা করো, তাহলেই যথেষ্ট। মানে যেরকম ধরুন আপনি হয়তো কোথাও গেলেন, আপনি ধরুন আমি একজন অধ্যাপক, আমার কাছে একজন গার্জেন এলেন, আচ্ছা গার্জেন তিনি বলছেন আমার ছেলেটি কেমন পড়াশোনা করছে। আমি যদি বলি ওসব এখন আমার অ্যাটেন্ড করার সময় নেই, আমার ক্লাস আছে, আমি অন্যত্র আছে, আমি এসব জানি না, অত ছেলের খোঁজ রাখা যায় নাকি, এই বলে আমি সরিয়ে দিলাম। আচ্ছা আমি যদি তার জায়গায় থাকতাম তাহলে কি হতো? আমি যদি সেই গার্জেনের জায়গায় থাকতাম তাহলে কি সেটা কি হতো? আমি কিন্তু ভাবি না। প্রিসাইজলি দিস ইজ দ্য রিজন ওয়াই আমি এরকম কথাও শুনি, এ নিয়েও আপনারা কমেন্ট করবেন পারলে। শুনি নাকি পশ্চিমবঙ্গে যে স্বাস্থ্যক্ষেত্র তার বিভিন্ন জায়গায় ডাক্তারবাবু বা যারা আছেন স্বাস্থ্যকর্মী, নার্স এবং দেয়ার আর সো মেনি, যারা নাকি মানুষের সাথে ভালো ব্যবহার করে না, রোগীর সাথে ভালো ব্যবহার করে না, স্রেফ ভালো ব্যবহারের আশায় নাকি, বা ডাক্তারবাবুর কাছ থেকে কোনো আশাব্যঞ্জক কথা শোনার জন্য, বা যারা আছেন তাদের কাছে একটা স্নেহপূর্ণ ব্যবহার পাওয়ার জন্য তারা অন্যত্র যান, অন্য স্টেটে চলে যান চিকিৎসা করাতে, এও শুনি। হ্যাঁ, ডাক্তারবাবুরা নিজেরা নাকি গুণের দিক থেকে পশ্চিমবঙ্গে ফর এক্সাম্পল আমি যে শুনি খুব একটা খারাপ না, বাট বিকজ অফ দেয়ার রাফ you can say rough and tough behavior or you can say insensitive attitude হয়তো মানুষ চলে যেতে বাধ্য হচ্ছে, এরকম কথাও শুনি। তা দেখুন ঠাকুর কত সহজে বলছেন যে এটা কী করে ব্যবহার করবে, এটা বুঝতে কোনো রকেট সায়েন্সের প্রয়োজন নেই। ইউ ডু নট নিড এনি রকেট সায়েন্স টু আন্ডারস্ট্যান্ড দিস। হ্যাঁ, এইটা খুব সহজ। বলছে অন্যের নিকট তুমি যেমন ব্যবহার আশা করছো। এখন আমি যদি ওই গার্জেন, আমি অধ্যাপক হিসেবে যেহেতু আমি অধ্যাপক ছিলাম সেই হিসেবে বলছি, কোনো গার্জেন এলে আমি যদি এইভাবে তাকে সরিয়ে দিতাম বা তার কথা না শুনতাম, সেটা কি ভালো হতো? আমি যদি গার্জেনের ভূমিকায়, আমিও তো গার্জেনের ভূমিকায় কোনো অধ্যাপককে জিজ্ঞেস করতে পারি, আমারও তো ছেলে মেয়ে ছিল বা আছে, তখন কেমন লাগে এই জিনিসটা বুঝে নিতে হবে। কিন্তু আমি খুব ভালো করে জানি, মানে খুব ইন্টারেস্টিংলি জিনিসটা দেখিয়েছিল সিনেমা একটা, কী নাম ছিল, বসন্ত বিলাপ, ইয়েস সম্ভবত। সেখানে ওই সৌমিত্র চ্যাটার্জি কোন একটা সে কিছু একটা ব্যাংকের ম্যানেজার বা কিছু একটা, বা ব্যাংকের একটা অফিসিয়াল, তো একজন গেছে যে সেইটার একজন হিরোইন সম্ভবত অপর্ণা সেন, তিনি কোনো চেক নিয়ে গেছেন, ইচ্ছা করে তাকে টিজ করার জন্য, তাকে হ্যাকল করার জন্য উনি বলছেন এখানটা ওভাররাইট হয়েছে, এটা ক্যান্সেল হবে, অর্থাৎ তাকে কিছুটা হ্যাকল করে দিল, টিজ করে দিল। কিন্তু সে দেখলো না যে তার জায়গায় দাঁড়ালে কি হতে পারে। ঠিক তাই হলো, যখন পরবর্তী ক্ষেত্রে এই সৌমিত্র চ্যাটার্জিকে কোনো একটা কাজে ওই অপর্ণা সেনের, সে কোনো একটা জায়গার অফিসিয়াল কোনো একটা এস্টাবলিশমেন্টের, সেখানে যেতে হলো, সেও তার পাল্টাটা নিল। এটা খুব সহজভাবে সেখানে বুঝিয়েছে, যদিও সেটা আমি মনে করি সেটা অন্য দিক থেকে বুঝিয়েছে, আবার পজিটিভ দিক দিয়েও বোঝানো যেত। কোনো একটা দিক দিয়ে ভালো কাজ করে আবার এদিক দিয়ে ভালো ব্যবহার পাওয়া, এটাও কিন্তু হতে পারত। যেমন ধরুন এটা আমরা পশু প্রকৃতির ক্ষেত্রে, পশু পাখির ক্ষেত্রেও দেখছি, আমরা দেখতে পাচ্ছি। ঠাকুর যেমন একটা দোবে পাড়ার মানে কুকুর মারা গেছে বলে ঠাকুর কথা বলতে পারছেন না, জাস্ট ইমাজিন, এত ভালোবাসেন তিনি। যে জন্য যেমন একটা ছাগল ছিল, তার নাম হৃদয়, হৃদয় নামটা কিন্তু ঠাকুরই রেখেছিলেন। শোনা যায় যে রামকৃষ্ণদেবের ভাগ্নে হৃদয় নারায়ণ মুখুজ্জে সম্ভবত, উনিই নাকি পরবর্তী ক্ষেত্রে ওই ছাগল হয়ে জন্মেছিলেন ফর ইজ সাম মিসডিডস অর হোয়াট এভার, আই ডু নট নো, অন্তত সেরকম শোনা যায়। এবং তাকে হৃদয় বলে ডাকতেন, এবং সেই হৃদয়কে ঠাকুর এত ভালোবাসতেন যে হৃদয় ঠাকুরের কাছে এসে যেন তার চোখ দিয়ে জল বেরোত। উই ডু নট নো দ্য
You see the intricacies, the mysteries around this. বাট এটুকু বুঝি যে ঠাকুর কিন্তু প্রত্যেককে আমরা দেখেছি যে ইয়ে করছেন, মানে ভালোবাসছেন প্রত্যেককে, এবং স্বাভাবিকভাবেই তার উল্টোটাও তিনি পেয়েছেন। এই প্রসঙ্গে আপনাদের বলি, আমি জানি না কোন মহাত্মা প্রথম ঠাকুর অনুকূলচন্দ্রকে পরম প্রেমময় বলে আখ্যা দিয়েছিল। এত সঠিক তিনি বলেছিলেন, কারণ ঠাকুর মানুষের প্রতি এত ভালোবাসাময়, এত প্রেমময়, যে তাকে যদি পরম প্রেমময় না বলা হয় তাহলে কাকে বলবো? এখন একটা কথা কি জানেন, একজনকে আমাকে সামনে রাখতে হবে। ইউ হ্যাভ টু ইউ নিড সামওয়ান অ্যাজ ইউ ক্যান সে স্ট্যান্ডার্ড, যাকে দেখে আপনি আপনার ব্যবহারকে মাপবেন। যেমন ঠাকুরের ক্ষেত্রে তার জীবনকে আমরা দেখছি লক্ষ্য করে, যে তিনি এই যে কিশোরী মোহন, মানে অনন্ত মহারাজ, এরা তো প্রথম থেকে ভালো লোক ছিল না। কিশোরী মোহন যেমন মদ্যপ ছিলেন, এবং অন্যান্য অনেক তার ভাইস ছিল অনন্ত মহারাজের, কিন্তু ঠাকুর সেগুলোকে তো গ্রাহ্য করেননি, এবং মাতা মনমোহনী দেবী তাকে নিষেধ করেছিলেন কথা বলতে, তাদের সাথে মিশতে। কিন্তু ঠাকুর বলেছিলেন, মা, যদি কিশোরীর পাল্লা ভারী হয় তাহলে কিশোরীর দিকে আমি ঝুঁকে যাব, আর আমার পাল্লা যদি ভারী হয় তো কিশোরী আমার দিকে ঝুঁকবে। পরবর্তী ক্ষেত্রে কিশোরী মোহন, অনন্ত মহারাজ সবাই তো ঠাকুরের দিকে ঝুঁকেছিল। ঠাকুর কি পরবর্তী ক্ষেত্রে কোনোদিন বলেছিলেন এই ধরনের কথা, যে কিশোরী তুই কিন্তু মদ্যপ ছিলিস বা অন্যান্য ওরকম ছিল? অনন্ত মহারাজকে বলেছেন? কখনো বলেননি। এটা বলতে পারেন না। ইটস বিকজ অফ দ্য ফ্যাক্ট, এই যে তিনি সব ভুলে গেছেন। এখন আমরা কিন্তু ভুলতে পারি না, আমাদের সমস্যাটা কিন্তু এইখানে, বুঝলেন? আমি একজনকে, আমার মনে পড়ে এই প্রসঙ্গে, একবার রামকৃষ্ণ মিশনে আমি 4 বছর ওখানে ক্লাস করেছি, মহারাজ ক্লাস করছিলেন। তা মহারাজ বলছিলেন যে এরকম মানুষ যদি খুব কারোর প্রতি অন্যায় করে তো সে চট করে ভোলা যায় না। এটা শুনে আমাদের একজন মানে ভদ্র মহিলা, তিনি উঠে বলেছিলেন, সত্যি বলেছেন মহারাজ, আমাকে না অমুক লোক এমন কথা বলেছে, আমি ভুলবো, আমি মৃত্যু পর্যন্ত মনে রাখবো। তখন মহারাজ বললেন, চেষ্টা করুন ভুলে যেতে। ভদ্রমহিলা স্তম্ভিত হয়ে গেল, বলে ভুলে যাব? বলে হ্যাঁ, যত পারেন ভুলে যান, খারাপ জিনিসগুলো ভুলে যান। এমনও তো হতে পারে যে বলেছে সে হয়তো তার স্বভাবটা চেঞ্জ হয়েছে। মহারাজ তো ঠিক কথাই বলেছেন, দস্যু রত্নাকর, গিরিশ ঘোষ, এদের পাস্ট ভালো নয়। পাস্ট ভালো নয় বলে যে তারা ফিউচার ভালো হবে না এমন তো নয়। আমার একটি কথা আছে, অত্যন্ত পপুলার কথা, হয়তো আপনারা জানেন, যে যে এরকম কথা, যে এভরি সেন্ট হ্যাজ এ ফিউচার অ্যান্ড every saint has a past, and you see every wicked person has a future. একটা সাধুর কিন্তু একটা অতীত আছে, এবং একটা বদমাইশ লোকেরও একটা ভবিষ্যৎ আছে। ইউ মে নেভার নো, যে কোনো সাধু যে তার অতীতটা সবসময় ভালো মে নট বি, বা কোনো বদমাইশ লোক তার ভবিষ্যৎটাও কোনোদিন ভালো হবে না, এটাও বলতে পারেন না, তখন ভুলে যেতে হয়। তাই ঠাকুর বলছেন যে অন্যের প্রতি যেমন ব্যবহার তুমি প্রত্যাশা করো, তেমনই অন্যকে দিতে চেষ্টা করো। দেখবেন সম্ভবত ভূপেন হাজারিকার একটি গান ছিল বা আছে, এরকম গানটি আমি পুরোটা মনে করতে পারছি না, অনেকটা এরকম, মানুষ মানুষের জন্য, মানুষ কি মানুষের থেকে একটু সহানুভূতি কি পেতে পারে না, এরকম কথা কেন বলছেন? এর কারণ হচ্ছে যে একটু সহানুভূতি দিলে ক্ষতি কি? যদি পারা যায়, উইদিন মাই হ্যান্ড যদি থাকে, হোয়াট ইজ রং ইন দ্যাট? এখন তা দিতে চাই না আমরা। এই জন্যই তো গানটা প্রয়োজন হয়েছে গাইবার, তাই না? এরকম একটা পসিটি অফ সিম্প্যাথি, এমপ্যাথি, লাভ, এগুলো খুব পজিটিভ হয়ে গেছে, অভাব হয়ে গেছে, সেই জন্য এই গানগুলোর অবতারণা করা। ঠাকুর অনুকূলচন্দ্র তিনি পরম প্রেমময় হয়ে এসেছেন, তিনি এই পজিটিভ দিকগুলিকে আমাদের মধ্যে উস্কে দিচ্ছেন, যে কী করে, ঠিক আছে অন্য আগে খারাপ করেছিল কিন্তু এখন যে সে ভালো নয় তা তো নয়। এমন দেখবেন ঠাকুরের ক্ষেত্রে আমরা কত দেখছি, হ্যাঁ, এই যে ঠাকুরের ক্ষেত্রে দেখেছি, ঠাকুরকে মানে হিংসার জন্য ঠাকুরের কাছাকাছি এক জমিদার বাবু, যাদের বড় গেঞ্জির কারখানা ছিল, তারা দেখছি যে ঠাকুরের বিরুদ্ধে কথা বলছে। এমন কিছু তাই নয়, ঠাকুরের বিরুদ্ধে কেস পর্যন্ত করে দিয়েছে, অত্যন্ত মানে সাংঘাতিক কেস, যেখানে ঠাকুর কনভিক্টেড হয়ে যাওয়ার কেস, এত, এবং সম্পূর্ণ মিথ্যা, অ্যাবসলিউটলি ফলস কেস যাকে বলে। এই যে ফলসিটি, এটা ঠাকুরের এগেইনস্টে করা হয়েছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে, এবং তারা যে এসে ধরাও পড়ে গেছে, পরবর্তী ক্ষেত্রে আমরা দেখছি যখন তারাই কনভিক্টেড হয়ে যাওয়ার জোগাড়, তখন যখন ঠাকুরের কাছে তারা এসেছে, ঠাকুর কিন্তু ওই ম্যাজিস্ট্রেটকে বলে সে তাদেরকে ছেড়ে দিতে বলছেন। জাস্ট ইমাজিন, ম্যাজিস্ট্রেট বলছে, হোয়াট আর ইউ টেলিং? আপনাকে যেভাবে কনভিক্টেড করার চেষ্টা হয়েছিল, ইউ আর টেলিং লাইক দিস। ঠাকুর বলছেন, কী করবো, ওরা যদি আমার ছেলে হতো, বাবা হিসেবে আমি কি করতাম? এবং ওই জমিদার ঠাকুরের কাছে এসেছিলেন এই মার্সি চাইতে, এবং তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে
ঠাকুরের শিষ্যরাই, অন্যদের কথা বাদই দিচ্ছি, তাদের অনেকেই মনে করেছিলেন যে ঠাকুরের এই অহৈতুকু অহেতুক যেটাকে বলে, হ্যাঁ, এইরকম এই মানে ক্ষমা করে দেওয়ার অ্যাটিচিউড, এটা ভালো নয়, কারণ বদমাইশদের শিক্ষা দেওয়া উচিত। দিস হ্যাজ বিন দ্য ইসি আন্ডারস্ট্যান্ডিং অফ আওয়ার্স। এখন কিন্তু ঠাকুরে যে ঠিক ছিলেন তার প্রমাণ দেখুন, তাদেরই মধ্যে ওই সমস্ত জমিদার বাড়ির বেশ কিছু সন্তানেরা পরবর্তী ক্ষেত্রে ঠাকুরের এই মহানুভবতায় মুগ্ধ হয়ে আশ্রমে যোগ দেয় এবং একটা সাধু জীবন যাপন করে, এবং তারা অনেক কিছু তাদের কন্ট্রিবিউশন রেখে গেছে ঠাকুরের সৎসঙ্গে। জাস্ট ইমাজিন, এটাও কিন্তু হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা পারছি না কেন, আর ঠাকুর পেরেছেন কেন? এর কারণ হচ্ছে এখানে ঠাকুর প্রত্যেককে দেখছেন তারই নিজের প্রতিভূ হিসেবে। এই জন্য একজন বলেছিলেন, সম্ভবত মানে তখনকার দিনে কোনো পত্রিকার তিনি সম্পাদক ছিলেন এবং ইয়েও ছিলেন, আই থিঙ্ক তিনি সম্ভবত এমপি ছিলেন, নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না। তিনি ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, এই যে আপনি এত মানুষের জন্য করেন, এটা প্রচার করেন না কেন? তো ঠাকুর বলেছিলেন, আপনার সন্তান আছে? বলে হ্যাঁ। তাদের অসুখ বিসুখ হয়? বলে হ্যাঁ। তো ডাক্তার দেখান? বলে হ্যাঁ। তো আপনি কি প্রচার করে বেড়ান? আপনার ছেলের জন্য আপনি ডাক্তার দেখিয়েছেন? সেরকম আপনি যে বলছেন অন্যের জন্য করি, তো পর বলে তো আমি সারা জীবনে কিছু খুঁজেই পেলাম না কাউকে, তাই পরোপকার আমার আর করে ওটা হলো না। এই কথাটা কিন্তু বলেছিলেন ঠাকুর, এই কি ভট্টাচার্য নাম তাকে, হ্যাঁ, তখনকার দিনের সম্ভবত এমপি ছিলেন এবং মস্ত বড় পত্রিকার তিনি সম্পাদক ছিলেন। চপল কিশোর চপলাকান্ত ভট্টাচার্য, ইয়েস, ইফ আই এম নট সো মাচ মিস্টেকেন, দেন হি ওয়াজ চপলাকান্ত ভট্টাচার্য। তো যাই হোক, তো ঘটনাক্রমে আমি এই মনে পড়ছে এই কারণে, তারই নাতনি আমাদের কলেজে প্রফেসরই এখন অধ্যাপিকা হয়েছেন। ভালো লাগে খুব। যাই হোক, তা এখন কথা হচ্ছে যে তারা দেখুন আমরা পারছি না, কারণ ঠাকুর পাচ্ছেন, কারণ ঠাকুর প্রত্যেককে নিজের ভাবছেন। এই যে উপনিষদের শ্লোক আছে না, যস্তু সর্বাণি ভূতানি আত্মন্যেবানুপশ্যতি সর্বভূতেষু চ আত্মানম তত ন বিজুগুপ্সতে। মানে হচ্ছে যে সবার মধ্যে নিজেকে দেখে আর নিজের মধ্যে সবাইকে দেখে, সে কাউকে ঘৃণা করতে পারেন না। হি হু সিজ এভরিবডি উইদিন হিমসেলফ and he sees himself within everybody, he cannot hate anybody. This is as simple as water. কিন্তু আমরা পারছি না, কারণ আমরা প্রত্যেককে ভাবতে পারছি না যে সেও আমি। সমস্যা তো, সবাই যে ঈশ্বরেরই এক একটি রূপ আর ভাবতে পারছি না। ধরুন একটা মাটি থেকে অনেকগুলো ভাঁড় হয়েছে, কলসি হয়েছে, অনেক রকম হয়েছে। তো এখন আমি কি ভাবতে পারছি যে সবাই কিন্তু মাটি? রিমেম্বার, দিজ আর অনলি সিম্পলি ফর্মস, ডিফারেন্ট নেমস। নাম ভেদে আমরা কাউকে ভাঁড় বলছি, কাউকে কলসি বলছি, কাউকে নানান রকমের নাম বলছি, বাট এগুলো হচ্ছে দিজ আর অল ডিফারেন্ট নেমস অ্যান্ড ফর্মস। কিন্তু আসল জিনিসটা কি? ক্লে, মাটি, অর্থাৎ ভগবান, সেই ঈশ্বরই সব হয়েছেন। যখন এরকমটা ভাবতে পারবো, দ্যাটস ভেরি ডিফিকাল্ট অ্যাকচুয়ালি। তবে ডিফিকাল্ট হলেও নট অ্যাবসলিউটলি এন্টায়ারলি ইম্পসিবল, আই মাস্ট সে। যেমন যখন অর্জুন দেখতে পেলেন যে ভগবান শ্রীকৃষ্ণের মধ্যেই সব কিছু, তখন কিন্তু তিনি বুঝতে পারলেন যে তাই তো, তাহলে তো মানে তখন তিনি বুঝতে চেষ্টা করলেন। কি দেখলেন? ভগবান শ্রীকৃষ্ণ, আমরা জানেন বিশ্বরূপ যে দর্শন, যেটা একাদশ অধ্যায় শ্রীমদ্ ভগবদ্ গীতায়, যেখানে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে ওই বিশ্বরূপ দেখছেন, সবাইকে দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু তার মানে কি ভগবান শ্রীকৃষ্ণ সব হয়েছেন, তাই না? স্বামী দেবান তব দেব দেহে সর্বান তথা ভূত বিশেষ সংঘান ব্রহ্মাণম ঈশম কমলাসনস্থম ঋষিংশ্চ সর্বান উরেগান চ দিব্যান। মানে হে দেব, তোমার দেহের মধ্যে আমি সমস্ত দেবতাদেরকে দেখতে পাচ্ছি, আমি সমস্ত ভূতবর্গদের সমুদয় ভূতবর্গ মানে অন্যান্য সমস্ত পশু পাখি গাছপালা সমুদ্র নদী পাহাড় সবাইকে দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা, ঈশম মানে যিনি মানে দি রুলার, আবার অন্য ক্ষেত্রে এর আর একটা মানে মহাদেব, এরা কমলাসনে বসে আছেন, অর্থাৎ পদ্ম আসনে বসে আছেন,
তোমার মধ্যে এবং সমস্ত ঋষিদেরকে এবং দিব্য সর্পগুলিকে আমি দেখতে পাচ্ছি। এটা বলছেন ও গড, আই সি অল দ্য গডস উইদিন ইউর বডি। Brahma, the ruler, or in other words, he is the Mahadev himself. They are sitting on on lotus seats, and see, I also see the other sages and also the divine serpents. This is the meaning of this particular sloka. So just imagine, সুতরাং এই জিনিসটা কিন্তু আসছে। সো কাজেই মুশকিল হচ্ছে এই বোধটা তখনই আসবে যখন আমি সবাইকে নিজের বলে বোধ করতে পারবো, কিন্তু এই বোধটা তো আসতে চাইছে না। সমস্যাটা এইখানে, ঠিক এই জায়গাতেই প্রশ্নটা আসছে, বা বলতে পারেন এই জায়গাতেই একটা কথা আসছে যে তাহলে এই বোধটা আনার জন্য, সিম্পলি টু ব্রিং দিস পার্টিকুলার ফিলিংস, এই বোধটা আনার জন্যই এইরকম বোধযুক্ত মানুষের সাথে যুক্ত হতে হবে, আদারওয়াইজ নট। আপনি কোনো আইডিয়াল, আমরা বলি না আমাদের একজন আদর্শ দরকার, অনেকে মনে করে এই আদর্শ বলতে কতগুলো নীতি বা প্রিন্সিপাল, সেটা কিন্তু আদর্শ একদিক থেকে ঠিক, কিন্তু আদর্শ বলতে কিন্তু একজন রক্ত মাংসের মানুষকে বোঝায়। যে জন্য ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন আইডিয়াল ইজ নো আইডিয়া, আইডিয়াল ইজ এ ম্যান ইন ফ্লেশ অ্যান্ড ব্লাড। মানে আদর্শ কিন্তু কোনো ভাব নয়, একটা রক্ত মাংসের মানুষ। আমাদের ক্ষেত্রে যেমন শেষে ঠাকুর অনুকূলচন্দ্রকে দেখে আমরা বুঝবো, তবেই আমাদের মধ্যে এই ফিলিংসটা আসবে যে অন্য যাকে আমি খারাপ ব্যবহার করছি, যার প্রতি আমি ঘৃণা করছি। রবীন্দ্রনাথের একটা কথা আছে, যারে তুমি নিচে ফেলো সে তোমার পশ্চাতে টানিছে, সেও ছাড়বে না। কিন্তু এখন আমরা পারছি না তো, আমরা দেখবেন মানুষকে আন্ডার এস্টিমেট করতে চাই। অনেক ক্ষেত্রে আমরা মানুষকে আন্ডার এস্টিমেট করতে পারলে খুব খুশি হই। হ্যাঁ, দিস ইজ অলসো ওয়ান অফ আওয়ার উইকনেস, আই উড লাইক টু সে, যে এবং খুব ব্যাড উইকনেস আই মাস্ট সে, হ্যাঁ, যে অন্যকে কী করে আন্ডার এস্টিমেট করা যায়। ও তো কিছু জানো না, এইটা বলতে পারলে খুব ভালো, বা ও আর কি, হি ইজ এ ভেরি নভিস। আমি খুব মনে আছে একজন আমাদের একজন চেনা আর্টিস্ট ছিলেন, তাকে একজন একটা বাচ্চা ছেলে একটা ছবি একজন আমার ভালো লেগেছিলো, তাকে দেখাচ্ছিলাম, তা সে বলছে নভিস। তা সি মানে কী করে তাচ্ছিল্য করা যায়, কী করে আন্ডার এস্টিমেট করা যায়, এইটা শিখতে খুব ভালো পেরে গেছি আমরা। এখন এইখানে হচ্ছে সমস্যা। কেন তাচ্ছিল্য করছি? কারণ কোথাও মনে করছি যে আরেকটা অস্তিত্বের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু মনে রাখবেন স্ট্রিং থিওরি বলে একটা থিওরি আছে, সেটা হচ্ছে কি যে সবাই, এডওয়ার্ড রিটনস এই প্রথম পরবর্তী ক্ষেত্রে স্টিভেন হকিংস বা অন্যান্যরাও বলছেন যে সবাই, every existence of this whole universe are somehow or another connected with a kind of string, মানে এক ধরনের তারের মাধ্যমে, এটাকে তার থিওরি বলতে পারে। দে আর ইন্টারকানেক্টেড অ্যান্ড ইন্টারডিপেন্ডেন্ট, ইন্টারলিঙ্কড অ্যান্ড ইন্টারডিপেন্ডেন্ট, সবাই একে অপরের সঙ্গে লিঙ্কড। আজকাল লিঙ্কের কথাটা খুব শুনি, পার্টিকুলারলি আপনার মানে কম্পিউটার অ্যান্ড মোবাইল অ্যান্ড আদার্সের ক্ষেত্রে লিঙ্ক কথাটা, লিঙ্ক পাচ্ছে, এই লিঙ্কে ক্লিক করুন সব ঠিক হয়ে যাবে। সো দেয়ার ইজ এ কাইন্ড অফ লিঙ্ক which is known as a kind of string theory, by which we are all of us are interrelated and interconnected, interdependent. প্রত্যেকে আমরা একে অপরের সঙ্গে যুক্ত। এখন অনেকে দেখবেন বড় চাকরি করে, তারা চাষাভুষো যারা, তাদেরকে অনেকে আন্ডারএস্টিমেট করে, মুখে যতই বড় বড় কথা বলুন। আমি এমন বড় বড় অনেক নেতাকে দেখেছি যারা বড় বড় কথা বলে, কিন্তু বেসিক্যালি আমি তাদের সাথে দু একজনের সাথে একই সাথে অনেকটা লম্বা রাস্তা পেরিয়ে আসার সুযোগ পেয়েছি। তারা নিজেরা আমাকে বলো, ওদের কথা বাদ দিন তো, ওদেরকে আমাদের বলতে হয় তাই বলি। সি আমি ভাবি নিতে নয়, তখন ভাবি ঠাকুর অনুকূলচন্দ্রের কথা। তিনি কিন্তু কাউকেই ঘৃণা করেন, বাট সি এমনকি আমি শুনলে অবাক হচ্ছেন, বালাক বলে একজন ছিল মুসলমান হিমায়তপুরে, সে ঠাকুরের সর্বতভাবে ক্ষতি করেছে, কিন্তু কোনোভাবে একটা গোয়ালে গরু পুড়ে যাচ্ছিল, একটা গরুকে সে রক্ষা করেছে, এবং তার সারা শরীরে দুর্গন্ধময় দাঁত চুলকানি ছিল। ঠাকুর করলেন কি, তাকে জড়িয়ে ধরলেন। কেন ইমাজিন যে ওই উপকারটি করেছে বলে, ওই দাঁত হাজার মানুষকেও, তাকে কেউ টাচ করবে না, কিন্তু ঠাকুর টাচ করলেন। ঠাকুরের জীবন দিয়েই তার বাণীকে বোঝা যায়। সম্ভবত সেই জন্যই তিনি আচার্য। This is precisely the reason why he is the Acharya himself. Nobody can be Acharya. This is as simple as that. যে জন্য ঠাকুর বলছেন পুরুষোত্তম আসেন যখন, ইষ্ট আচার্য তিনিই গুরু, তিনিই সবার জীবন দ্বারা, তিনিই সবার জীবন মেরু। পুরুষোত্তম যখন, when supreme person comes, he is the ishto, he is the acharya, he is the mentor. You see, because
ফ্রম হিম উই ক্যান লার্ন। সুতরাং আপনাকে সামনে একটা ইয়ারস্টিক রাখতে হবে, সামনে একজন আইডিয়ালকে রাখতে হবে। তা না হলে এই যতগুলো কথা বলা হচ্ছে সবই কিন্তু বারংবার হবে তার নিষ্ফল। কারণ আপনি এগুলো বলতেই পারেন কার জন্য ভালোবাসবো, তার কারণ আমার প্রভু ভালোবাসেন বলে, বিকজ অফ দ্য ফ্যাক্ট মাই প্রভু ভালোবাসেন বলে ভালোবাসবো। যেমন একটা শুনেছিলাম একজন কুকুরকে ভালোবাসে, সেই কুকুর নাকি মাছ খায় না, যে জন্য সে লোক মাছ ছেড়ে দিয়ে, অথচ মাছ তার খুব প্রিয় ছিল। কেন? কারণ কুকুরকে ভালোবাসে বলে, কুকুর যেহেতু মাছ খায় না তাই সে মাছ খাওয়া ছেড়েছে। সুতরাং আপনাকে যদি এই ফিলিংসটা আনতে হয়, যাদের নেই এই ফিলিংসটা বা কম আছে তাদের ক্ষেত্রে, এবং সবার ক্ষেত্রে সম্ভবত, হ্যাঁ, একজনকে ধরতে হবে যিনি ব্যবহারের চরম মানে চরম যাকে বলে দৃষ্টান্ত। হি ইজ দ্য ভেরি এপিটম, হি ইজ দ্য ভেরি এম্বডিমেন্ট অফ সাচ ডিলিংস, বিহেভিয়ার, এভরিথিং। সুতরাং তাকে না ধরলে আই এম সরি টু সে পারা যাবে না। সেই জন্যই বলা হচ্ছে একটা কথা বারবার, তানি সর্বাণি সংযম যুক্ত আসিত মৎপর বসেহি যস্যেন্দ্রিয়ানি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। মানে যুক্ত আসিত, তার সাথে যুক্ত হও, যে আমার সাথে যুক্ত। কেন? মানে কন্ট্রোলিং অল দ্য, ইউ ক্যান সে কন্ট্রোলিং অল অফ দেম, হি হু হ্যাজ টেকেন রিফিউজ ইন মি অ্যালোন, সে কিন্তু, হ্যাঁ, সে কিন্তু হিজ নলেজ উইল বি স্টিডফাস্ট, হিজ উইজডম উইল বি স্টিডফাস্ট, তার প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। তার কারণ সে কার সাথে যুক্ত হয়েছে? ভেরি এপিটম, দ্য ভেরি এম্বডিমেন্ট অফ নলেজ, দ্য ভেরি এম্বডিমেন্ট অফ উইজডম। এক্ষেত্রেও আমার বারবার মনে হয়, বা উপসংহার পর্বে আমি এই কথাটাই বলতে চাই, আমি যতই ব্যাখ্যা করি না কেন, ইন হোয়াট এভার ওয়ে আই এক্সপ্লেন ইট, আমি কিছুই করতে পারবো না বা আমি কিছুই বলতে পারবো না আনলেস অ্যান্ড আনটিল ইউ গেট ইউরসেলফ অ্যাটাচড উইথ দ্য লাভ লর্ড, হু ইজ দ্য ভেরি এপিটম, হু ইজ দ্য ভেরি এম্বডিমেন্ট অফ দিস ডিলিংস, বিহেভিয়ার, যাই বলুন, মানে ব্যবহার, আচরণ। কারণ তিনি স্বয়ং আচার্য, তিনি তার জীবন দিয়ে এগুলো দেখিয়ে গেছেন। হ্যাঁ, যেমন একজন রাত্রেবেলায় এসেছে, তখন রাত্রে ঘুমিয়ে পড়েছেন, ভার্চুয়ালি প্রায় ঘুমোতে যাচ্ছেন, কিন্তু এবং যারা সেবক তারা বলছে ঠাকুরের কালকে আসবেন, আজকে আর সময় নেই, ঠাকুর বিশ্রাম নিয়েছেন সারাদিনের পরে। সামহাউ আর অ্যানাদার ঠাকুরের কানে সেটি গেছে, ঠাকুর তাকে ওই সেবককে ডেকে বলছেন ওকে ডাক ডাক। তা বলছে ঠাকুর আপনার নিজের শরীর খারাপ হবে, আপনাকে তো রেস্ট নিতে হবে। ঠাকুর বলছেন দাই নেসেসিটি ইজ মোর দ্যান মাইন, তার প্রয়োজনটা আমার ঘুমের চেয়েও বেশি দরকার। এই বোধটা কার আসে? যখন নাকি তখনই আসে যখন সেই লোকটিকে তার নিজের অস্তিত্ব বলে মনে করে, তাই না? তখনই একমাত্র সেই বোধটি আছে। যখন আমার এই জন্য মানে বাংলায় কবিতা আমরা পড়েছিলাম যে, হ্যাঁ, যে কী যেন কথাটা এরকম, যে কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসি বিষে দংশেনি যারে। যাকে আসি বিষ মানে সাপ, যাকে সাপ দর্শন করেনি সে সাপের যন্ত্রণা কি করে বুঝবে? সুতরাং ঠাকুর অনুকূলচন্দ্র ওই লোকটি ওই গভীর রাত্রিতে যে এসেছে, তার যে একটা চূড়ান্ত প্রয়োজন আছে ঠাকুরের কাছে পরামর্শ নেওয়ার বা যাই হোক, এই বোধটি কিন্তু তার হচ্ছে। কারণ সেই ভদ্রলোক যে কত মানে যন্ত্রণায় দগ্ধ হচ্ছেন, দীর্ণ হচ্ছেন, ঠাকুর অনুকূলচন্দ্র সেটা বুঝেছেন, কারণ তিনি তাকে নিজের অংশ মনে করেন বা তাকেই মনে করেন। It must be because of the fact that he himself is the supreme person, as at least I understand this, I at least believe it. So he has created every existence of the whole universe. So therefore each and every existence is in a way or one way or another he himself. He is the, you see, all the existence, you can say all the existence are simply the different names and forms of the same Brahman. Ek vipro bahuda vadanti. সুতরাং এই বোধটা আসতেই হবে। সো শেষ পর্যন্ত কিন্তু চলার সংকেত আপনি তার কাছ থেকেই পাবেন যিনি সব সংকেত জানেন। সুতরাং সেই সত্যদর্শীর আশ্রয় আপনাকে কিন্তু নিতেই হবে। নান্য পন্থা বিদ্যতে অয়ম। ভালো থাকবেন। জয়।